সায়ন টিউশন সেন্টারে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করছি। নতুন সেমিস্টারে আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। যারা অনলাইন অফলাইনে ক্লাস করবে সিদ্ধান্ত নিয়েছো, তারা অতি সত্বর আমাদের সেন্টারে অ্যাডমিশন হও। সে অনলাইনেও হতে পারো, অফলাইনেও হতে পারো। অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে অনলাইন এবং অফলাইনে। আজকে তোমাদের সামনে যে ভিডিওটি প্রেজেন্টেশন করছি তা সেকেন্ড সেমিস্টার বাংলা মেজর যাদের রয়েছে বা অনার্স যাদের রয়েছে এবং মাইনর কোর্স এবং ডিএসসি কোর্স এর বাংলা যাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারে, সেই বিষয়ের একটি ছোট্ট টপিক নিয়ে আজকে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প, অসামান্য একটি ছোট গল্প শাস্তি। এই গল্পটি সম্পর্কে সামগ্রিকভাবে বিস্তারিতভাবে আজকে আমরা আলোচনা করব। যদি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখো, তাহলে শাস্তি গল্প থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমরা কিন্তু নিজেরা বানিয়ে লিখতে পারবে। তো শুরু করছি অযথা সময় নষ্ট না করে শাস্তি গল্পের বিষয়বস্তু। শাস্তি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য একটি প্রেম এবং বিয়োগান্তকমূলক ছোট গল্প। 1300 বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় সাধনা পত্রিকায় এই শাস্তি গল্পটি প্রকাশিত হয়েছিল। এই শাস্তি গল্পের প্রধান 4টি চরিত্র: দুঃখীরাম রুই, তার স্ত্রী রাধা, তার ছোট ভাই ছিদাম রুই, তার স্ত্রী চন্দরা। অত্যন্ত অভাব অনটনের মধ্য দিয়ে তাদের জীবন পরিবার অতিবাহিত হয়। এই সংসারে দুই স্ত্রী অর্থাৎ দুঃখীরামের স্ত্রী এবং ছিদামের স্ত্রী অর্থাৎ সম্পর্কে যারা যা হয়, জায়েদের মধ্যে বিবাদ লেগেই থাকে। তবে এই গল্পে আমরা যে দুই জায়ের সম্পর্ক পেয়েছি সেটা অনেকটা আদায় কাজকলা সম্পর্ক। মানে দুঃখীরামের পরিবারে চন্দরা এবং রাধা দুই জায়ের যে সম্পর্ক, প্রতিনিয়ত সকালে সূর্য ওঠা থেকে রাতে সূর্য অস্ত যাওয়ার পরেও, এক কথা রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই দুই জায়ের মধ্যে বিবাদ লেগেই থাকত। এবং এই বিবাদের ঘটনা পর্যায়ক্রমে সারা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছিল। বরং বিবাদ না হলে গায়ের লোকেদের সংশয় জাগত যে আজকে বিবাদ নেই, কোনো বড়সড় ঘটনা ঘটেছে কিনা। সূর্য উঠলে আমাদের মনে যেমন কোনো প্রশ্ন জাগে না, সূর্য ওঠাটাই স্বাভাবিক, ঠিক এই কোরফা পরিবারের বা রুই পরিবারের দুই জায়ের মধ্যে বিবাদ, এটা ওই সূর্য ওঠার মতো স্বাভাবিক ঘটনা। এমনকি দুই ভাইয়ের মধ্যে সংশয় জাগে যেদিন এই দুই জায়ের মধ্যে বিবাদ না লাগে, অথবা বিবাদ না লাগাটাই সংশয়ের কারণ হয়ে দাঁড়ায়। এই দুই ভাই দুঃখীরাম রুই এবং ছিদাম রুই কোরফা সম্প্রদায়ভুক্ত ছিলেন। জমিদার ছিলেন রামলোচন চক্রবর্তী। এই রামলোচন চক্রবর্তীর কোরফা প্রজা ছিলেন দুই ভাই দুঃখীরাম রুই এবং ছিদাম রুই। এই দুঃখীরাম রুই এবং ছিদাম রুই খাজনা দিতে না পারায় জমিদারের পেয়াদা দুই ভাইকে তুলে নিয়ে যায় কাছারি বাড়িতে কাজের জন্য। সারা দিন ধরে দুপুরে আহারের পরিবর্তে সামান্য জল খাবার এবং সামান্য মজুরির বিনিময়ে সারা দিন তাদের কাজ করতে হয় দুই ভাইকে। সন্ধ্যাবেলায় সামান্য মজুরি নিয়ে এবং সারা দিন
তাকে কটূক্তি শুনতে হয় তাদের। তারপর দুঃখীরাম সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখে তার 1.5 বছরের শিশুপুত্র উঠোনে শুয়ে ঘুমোচ্ছে নগ্ন অবস্থায়। তার স্ত্রী ঘরের মধ্যে ফুসফুস করছে রাগে। তখন দুঃখীরাম রুই তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো ভাত দেওয়ার কথা বা ভাত চাইলো। তখন তার স্ত্রী তেলে বেগুনে যেন অনেকটা জ্বলে ওঠে। ভাত কোথা থেকে দেব? বাজার করে এনেছো কি? আমি কি রোজগার করতে যাব তোমার ভাতের জন্য? এই নানান ধরনের এই উদ্বিগ্নমূলক কথাবার্তায় দুঃখীরামের মাথা গরম হয়ে যায় এবং সামনে এক দা ছিল, দা দিয়ে তার স্ত্রী রাধার মাথায় কোপ বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ভুল লুণ্ঠিত হয়ে পড়ে, রক্তে একাকার হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সব প্রাণ হারায়। তার শিশু পুত্রটি ঘুম থেকে জেগে উঠে মা মা বলে চিৎকার করে ডাকতে থাকে এবং তার যা চন্দরা ঘটনাটি প্রত্যক্ষ করে শ্রীরামকে জানায়। তখন এই বাড়িতে একটা অস্বস্তিকর কিংকর্তব্য বিমূঢ় পরিস্থিতির একটা পরিবেশ সৃষ্টি হয়। ঠিক ওই মুহূর্তে জমিদার রামলোচন চক্রবর্তী খাজনা আদায়ের উদ্দেশ্যে দুঃখীরামের গৃহে পদার্পণ করে। তখন এই কিংকর্তব্য বিমূঢ় শ্রীরাম কি করবে ভেবে না পেয়ে ওই রামলোচন চক্রবর্তীকে জানায় যে তার স্ত্রী চন্দরা এই যা রাধাকে দা দিয়ে খুন করে ফেলেছে। তখন রামলোচন চক্রবর্তী তাকে বুদ্ধি দেয় যে তুমি তোমার দাদা দুঃখীরামের ঘাড়ে চাপিয়ে দাও, বলো দুঃখীরাম তার স্ত্রীকে খুন করেছে। তখন শ্রীরাম জমিদারকে জানায় ভাই হারালে ভাইকে পাওয়া যাবে না, বউ হারালে তো বউ পাওয়া যাবে। তবে এখানে এই প্রসঙ্গে আরো দুটো কথা বলা উচিত যে শ্রীরাম এবং তার স্ত্রী চন্দরার মধ্যে একটা ভালোবাসার, নিটোল ভালোবাসার একটা সম্পর্ক ছিল। আর যেখানে ভালোবাসা থাকে অভিমান থাকাটাই স্বাভাবিক। তাই স্বামী স্ত্রীর মাঝে মাঝে মধ্যে অভিমান মাথা চাড়া দিয়ে উঠত। অভিমানের বশে কখনো কখনো স্বামী স্ত্রীর মাঝে সন্দেহের দানা পোষণ হতো। কখনো স্বামী তার স্ত্রীকে সন্দেহ করত, স্ত্রী তার স্বামীকে সন্দেহ করত, কিন্তু ভালোবাসার ঘাটতি ছিল না। কিন্তু চন্দরার নামে যখন এই খুনের দায় চাপিয়ে দিল এবং পুলিশ তাকে ধরে নিয়ে গেল এবং পুলিশের কাছে চন্দরা স্পষ্টভাবে জানায় যে শান্ত মাথায় সে তার বড় দিদি যাকে সে খুন করেছে। পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে জায়ের সঙ্গে কোনো ঝগড়া বেঁধেছে কিনা, জায়ের সঙ্গে কোনো হাতাহাতি হয়েছে কিনা। সে সম্পূর্ণভাবে জানিয়ে দেয় তার বড় জার কোনো দোষ নেই, সে শান্ত মাথায় তাকে খুন করেছে। কিন্তু শ্রীরাম তার স্ত্রীকে বাঁচাতে চেয়েছিল। সে চেয়েছিল তার স্ত্রী যে জানাবে যে তার বড় দিদি রাধার সঙ্গে হাতাহাতি হয়েছিল, দুজনেই মারতে উদ্যত হয়েছিল, তাই অজান্তে তার মাথায় আঘাত লেগে সে মারা যায়। কিন্তু চন্দরা কোনোভাবেই এসব কথা পুলিশকে জানায়নি, আদালতেও জানায়নি, কোর্টেও জানায়নি, জজকেও এ কথা জানায়নি এবং ধীর সুস্থে সে বলে যে আমি শান্ত মাথায় আমি আমার দিদিকে খুন করেছি। অবশেষে শ্রীরাম এবং দুঃখীরাম উভয়ই এই চন্দরাকে বাঁচানোর একটা শেষ চেষ্টা কিন্তু করেছে। শ্রীরাম আদালতে দাঁড়িয়ে ডুকরে কেঁদে সে কিন্তু প্রকৃত সত্য কথাটা বলেছে, দুঃখীরামও বলেছে। কিন্তু বারবার চন্দরা যেহেতু একই কথা বলেছে, তাই কোনো কথাই আদালত, পুলিশ, কোর্টে কেউ বিশ্বাস করেনি। সবারই একটাই ধারণা ছিল চন্দরাই রাধাকে খুন করেছে। এখানে চন্দরা তীব্র অভিমানিনী। সে হয়তো সত্য কথা না বলে মিথ্যে বলে আরেকটু বানিয়ে বললে সে হয়তো বেঁচে যেতে পারত,
কিন্তু তার মনে হয়েছে আমি আদালত থেকে বেঁচে গেলেও এই রাক্ষসী স্বামীর হাত থেকে হয়তো আমি বাঁচব না। এই যে তীব্র অভিমানের বশে সে মৃত্যুকে বেছে নিয়েছে। তার মনে হয়েছে যে তার স্বামী রাক্ষস স্বামীর সঙ্গে সংসার যাপন করার থেকে মৃত্যু বোধ হয় আমার জীবনে শ্রেয়। তাই আদালতে দাঁড়িয়ে সে কিন্তু এ কথা বলেছে। এবং ফাঁসির আগে ডাক্তার যখন তাকে জানিয়েছে যে তোমার শেষ ইচ্ছে কি, তোমার স্বামী তোমার সঙ্গে দেখা করতে চায়, শ্রীরাম এসেছে তোমার সঙ্গে দেখা করতে, তখন বলছিল আহ মরণ। এই আহ মরণ, এই মেয়েলি শব্দ কথাটির মধ্য দিয়ে স্বামীর প্রতি তীব্র ব্যঞ্জনা লুকায়িত রয়েছে। অত স্বামীকে সে ভালোবাসে, কিন্তু স্বামীর প্রতি তীব্র অভিমান তাকে দূরে সরিয়ে দিয়েছে। তাই শেষে বলেছে আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই। সে স্বামীর সঙ্গে দেখা করেনি, তার মায়ের সঙ্গে দেখা করতে চায়। কারণ মায়ের যে ভালোবাসা সেটা প্রকৃত ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। পরোপকারে মা কিছু চায় না। মায়ের ভালোবাসার মধ্যে একটা খাঁটি পবিত্র জিনিস রয়েছে, যেটা স্বামী তাকে দিতে পারেনি। স্বামী নিজের ভাইকে বাঁচানোর জন্য, নিজের দাদাকে বাঁচানোর জন্য মিথ্যা খুনের দায় তার স্ত্রীর উপর চাপিয়ে দিয়েছে। তাই চন্দরা নিজে মৃত্যুবরণ করে বেঁচে থেকে তার স্বামীকে সারা জীবনের মতো শাস্তি দিতে চেয়েছেন। তাই শাস্তি গল্পটি কিন্তু এখানে আমরা যদি বিচার করি যে শাস্তি গল্পের নামকরণ বা প্রেক্ষাপটটা কিভাবে দাঁড়িয়ে রয়েছে, কোন প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েছে রয়েছে শাস্তি গল্পের নামকরণ, তাহলে আমরা বলতে পারি যে দুঃখীরামের হাতে তার স্ত্রী রাধা শাস্তি পেয়েছে। আমরা দেখেছি বিনা দোষে চন্দরা রাধার খুনের দায় মাথায় নিয়ে সে শাস্তি পেয়েছে। আমরা দেখেছি চন্দরা নিজে মিথ্যে খুনের দায় মাথায় চাপিয়ে নিয়ে মৃত্যুবরণ করে বেঁচে থেকে সারা জীবনের মতো তার স্বামীকে শাস্তি দিয়ে গেছে। সেদিক থেকে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু শাস্তি গল্পটি ব্যঞ্জনাগত দিক থেকে কিন্তু চূড়ান্ত সার্থকতা লাভ করেছে। তাহলে আজকে আমরা এই ভিডিওতে শাস্তি গল্পের একটি সামগ্রিক বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আমরা তুলে ধরেছি। সমগ্র ভিডিওটি যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলে শাস্তি গল্পের যে মূল প্রেক্ষাপট, কোন বিষয়ের উপর দাঁড়িয়ে রয়েছে, কোন প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে রয়েছে, শাস্তি গল্পের নামকরণটা কোন দিক থেকে সার্থক হয়েছে, সমগ্র বিষয় কিন্তু আমি এখানে আলোচনা করেছি। তোমাদের এখান থেকে 3-এর প্রশ্ন যদি আসে তাহলে তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে যে শাস্তি গল্পটি কবে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু 3 নম্বর অথবা 2 নম্বরের জন্য পরীক্ষায় কিন্তু আসবে। 1300 বঙ্গাব্দের সাধনা পত্রিকায় শ্রাবণ সংখ্যায় ধারাবাহিকভাবে শাস্তি গল্পটি প্রকাশিত হয়েছে। আর 12 নম্বরের জন্য 2টো প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। 1 নম্বর হচ্ছে শাস্তি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, আর 2 নম্বর হচ্ছে শাস্তি গল্পে চন্দরা চরিত্রটি আলোচনা করো। তবে চন্দরা চরিত্রটি ঘুরিয়ে দিতে পারে, এমন দিতে পারে যে শাস্তি গল্পের প্রধান কেন্দ্রীয় চরিত্র কোনটি, সেটা হচ্ছে চন্দরা, তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা এইভাবে দিতে পারে মরণ, এই উক্তিটি কে করেছিলেন, কার পরিপ্রেক্ষিতে করেছিলেন, তার চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো ফুটে উঠেছে তার পরিচয় দাও। এছাড়াও তোমরা সমগ্র কাহিনীটা ভালো করে শুনবে, গল্পের বিষয়বস্তুটা ভালো করে শুনবে, বুঝবে, তাহলে আশা করা যায় যে শাস্তি গল্প থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন আমরা কিন্তু নিজের মতো করে বানিয়ে লিখতে পারবো। কারণ ছোট গল্প থেকে নোটস কিন্তু হুবহুবুইভাবে হয় না। গল্পটাকে ভালো করে পড়ো, কাহিনীটাকে ভালো করে বোঝো, নিজের মতো করে নোটসটাকে প্রেজেন্টেশন করো, তাহলে দেখবে নোটসের থেকে নিজের প্রেজেন্টেশন করা নোটসের নম্বর কিন্তু পরীক্ষায় আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, এবং যারা এখনো সেন্টারে আমাদের অ্যাডমিশন হওনি তাদেরকে আবার বলছি আমাদের সেন্টারে অ্যাডমিশন হও, ক্লাস শুরু হয়ে গেছে। এবার কিন্তু পরীক্ষার আগে ওইভাবে নোটস আমরা প্রেজেন্টেশন করব না, যারা ক্লাস করবে তারাই নোটস পাবে, আদারওয়াইজ নোটস কিন্তু আমাদের সেন্টার থেকে কোনোভাবেই এবার আমরা প্রেজেন্টেশন করব না। কারণ তোমরা অনেকেই মনে করছো পরীক্ষার আগে তো নোটস পাই, সাজেশন পাই, নোটস পাই, তাহলে সেন্টারে গিয়ে কি হবে?
আমরা পরীক্ষার আগে নোটস নিয়ে নেব, সাজেশন নিয়ে নেব। এবার আমরা সাজেশনটাই দেব, কোনো নোটস প্রেজেন্টেশন করব না। তাই অবশ্যই তোমরা এই কথাটা মাথায় রেখে সেন্টারে আসো, ক্লাসগুলো করো এবং ভালো রেজাল্ট করো, এই আশা রাখছে সায়ন টিউশন সেন্টার। ধন্যবাদ।